আছো তোমরা সবাই? ভালো আছো তো? আমি কিন্তু ভালো নেই। আমার শরীরটা কাল রাত থেকেই খারাপ, অনেকটাই খারাপ। কাল রাতে 4 বার উঠে উঠে বমি করেছি, তাই আজকে সকালে শরীরটা অনেকটা দুর্বল লাগছিল। সকালবেলা উঠেই ঘুম থেকে সেরকমভাবে কাজগুলো সেরে তাড়াতাড়ি সোনামাকেও চান করিয়ে দিয়েছি, আর আমিও কিন্তু চান করে নিয়েছি। এতদিন হলো সোনামার স্কুলে খাবার আনতে আসছি, কখনোই আমি এরকমভাবে আসি না, মাথায় গামছা জড়িয়ে চলে আসি না। আসলে ঘুম থেকে অনেকটা দেরিতে উঠেছি শরীরটা খারাপের কারণে, আর স্কুলে এই কিছুদিন হলো গরমের কারণে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে। আমি ঘড়িটা দেখলাম যে আর সময় নেই, এক্ষুনি হয়তো স্কুল ছুটি হয়ে যাবে, তো সেই জন্য আমার আর চুল আঁচড়ানোর সময় হয়নি। আমি এরকম অবস্থাতেই চলে গিয়েছিলাম। একদিন যে খাবার আনতে যাব না তারও কিন্তু উপায় নেই, কারণ আমাদের দিদিমণি কিন্তু খুব কড়া, বলেই দিয়েছেন যে যেদিনকে খাবার নেবে না সেদিনকে কিন্তু আগে থেকে বলে দিতে হবে, স্কুলে খাবার যেন নষ্ট না হয়। তো সেই কারণেই ভাবছিলাম যে যাব না, কিন্তু তাও যেতে হলো। একটু বসেছিলাম জানো তো, কারণ রাঁধুনি তো দেখলে তোমরা হাঁড়ি মাজছিল, তো হাতটা ধুয়ে আমাকে খাবারটা দিল। তারপর আমি খাবার নিয়ে বাড়িতে এসে যেই চুলটা আঁচড়াতে শুরু করেছি, সোনামা অমনি কান্না জুড়েছে, সে আমার কোলে উঠবে। তো কিছু করার নেই, শরীর অসুস্থ থাকলেও কিছু করার নেই, সে তো বাচ্চা, সে তো বোঝে না যে আমার মায়ের কষ্ট হচ্ছে কি হচ্ছে, কি আমার মায়ের কাজ আছে, সে তো কিছুই বোঝে না। তবুও মাঝে মাঝে অবুঝের মতো তার ওপর রাগ দেখিয়ে ফেলি। তো দেখো তাকে কোলে নিয়ে কিন্তু সিঁদুরটা পরছি এখন। আর তারপরে দেখো সোনামার আবার কিন্তু একবার খাবারের টাইম হয়ে গিয়েছিল। তারপরে আমি আলমারি থেকে একটা জিনিস বার করতে গিয়ে দেখলাম আমার আলমারিটার এই অবস্থা। অনেক দিন থেকেই দেখছি কিন্তু গোছানোর আর সময় হচ্ছে না। আজকে ভাবলাম শরীরটা একদম ভালো লাগছে না, ওই আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেও আমার ভালো লাগছে না। আর রান্না করে যে আমি কিছু খাবো তো আমার ভয় লাগছে যে আমি কিছু খেলেই যদি আবার আমার ওরকম হয়, বমি টমি হয়, তো সেই জন্য ভয়তে কিছু খেতেও ইচ্ছে করছে না। তো সোনামার স্কুল থেকে যে খিচুড়িটা এনেছি ওটাই সোনামা যা খাবে, সোনামা তো পুরোটা খেতে পারে না, অনেকটা করে খিচুড়ি দেওয়া হয় এক টিফিন করে, তো ও তো একদম অল্প করে খায়। তো সেটাই দুজনে খেয়ে নেব মা মেয়েতে। তো আর আজকে কিছু রান্না করব না, তাই ভাবলাম যে আজকে আলমারিটাকে একদম ভালো করে আলমারি গোছাতে গিয়ে সব জামা কাপড় বার করতে গিয়ে আমার এই যে এগুলো চোখে পড়লো। তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার বিয়ের যে সমস্ত জামা কাপড়, সোনামার বাবার আমার সব যে আছে না, সেগুলোই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে দিই। এই দেখো, এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। এই শাড়িটার নাম কি আমি জানি না। এখন সবাইকে দেখি বিয়ে ঠিক হয়ে গেলে বিয়েতে কি পরবে, কি সাজবে, কি করবে না করবে, কীরকমভাবে ফটো তুলবে, সব কিছু তারা কত মাস বা 1-1.5 বছর আগে থেকেই সব কিছু ভেবে ঠিক করে। কিন্তু না, আমার বেলায় কিন্তু সেটা হয়নি। হ্যাঁ, আমারও দেখাশোনা করে গুছিয়ে সব কিছু মানে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, কিন্তু আমি এসব নিয়ে কখনোই ভাবিনি যে আমি বিয়েতে এই শাড়ি পরবো, আমি বিয়েতে এরকম সাজবো, সেই রকম সাজবো। সব কিছুটাই ছিল আমার ভাবনার বাইরে। তো যে আমাকে যেটা পছন্দ করে দিয়েছিল, যে আমাকে যেটা পছন্দ করে যেরকম কিনে দিয়েছিল, আমি সেটা পরেই বিয়ে করেছি। এটা হচ্ছে আমার বিয়ের ওড়নি, আর এই দেখো এটা হচ্ছে কিসের গামছা জানি না, সোনামার বাবাকে হয়তো গায়ে হলুদের বা কিছুর গামছা হবে সোনামার বাবার। তো এই দেখো এটা হচ্ছে সোনামার বাবার ধুতি। ধুতি মানে সেই মানে প্যান্ট মতন আর কি, যে ওগুলো হয় না, আমি তো এটা কিছুই বুঝতে পারছিলাম না যে এটা কোথা দিয়ে পরে, কোথা দিয়ে পা গলায়, কোথা দিয়ে কি মাথা গলায়, কি গলায়, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। শুধু ওরকম ডিজাইন করা পাড়গুলোকেই চোখে দেখতে পাচ্ছিলাম, আর কোনো কিছু আমি এর কিছুই খুঁজে পাচ্ছিলাম না যে কোথা দিয়ে এটা সেলাই করা। শুধু এদিক ওদিক সেদিক দিয়ে সেলাই করা। সোনামার বাবা কি করে পড়েছিল শুধু সেই জানে। এটা সোনামার বাবা পরে বিয়ে করতে গিয়েছিল। আর একটা জিনিস দেখো, এই যে সোনামার বাবার যে গায়ে হলুদ হয়েছিল, সেই গায়ে হলুদের এই যে গেঞ্জিটা দেখেছো, চারিদিকে একদম হলুদে ভর্তি হয়ে আছে। এটা কাচলে তো উঠবেই না, এটা কাঁচা তো হয়েইছে, ওঠেনি যখন আর উঠবেও না। তো দেখো এগুলো কিন্তু কিচ্ছু নষ্ট করা যাবে না, একদম সে নিজের হাতে এগুলো ভাঁজ করে গুছিয়ে, মানে বাইরে যখন কাজে যাবে তার আগে এগুলো সুন্দর করে আমাদের বিয়ের পর ভাঁজ করে গুছিয়ে নিজে হাতে যত্ন সহকারে আলমারির মধ্যে গুছিয়ে রেখে গেছে। এগুলো যে আমি এখন ঘাঁটছি, যদি আমি ঠিকঠাক করে ভাঁজ করে না রাখতে পারি, আমি জানি সে যখন দেশে আসবে তখন এগুলোকে যদি খারাপ অবস্থায় দেখে তখনই সে চেল্লামিল্লি করবে যে তুমি কেন এগুলোকে এরকম করে রেখেছো কেন। আর এই দেখো, আর এটাও একটা ধুতি মানে ওই ওরকমই যেটা দেখালাম আগে, যেটা কিছু বুঝতে পারছিলাম না, ওরকম ওটা একটা ওই খয়েরি রঙেরটা, ওই খয়েরি রঙের ওই ধুতি প্যান্ট না কি বলে তাও জানি না, ওটা পরেও বিয়েতে বসেছিল
মনে হচ্ছে বিয়েতেই বসেছিল, কারণ ওটা আমাদের বাড়ি থেকে তারপরে আরও 2-3টে পাঞ্জাবি বেরোলো। ওগুলো কিসের পাঞ্জাবি আমি জানি না, আমাদের বিয়েরই পাঞ্জাবি, কিন্তু এখান থেকে এরা কিনেছিল নাকি আমার বাবার বাড়ি থেকে ওখান থেকে দিয়েছিল, তো আমার অতটা মনে পড়ছে না। আর এই দেখো, এটা হচ্ছে আমার সোনামার বাবার শেরওয়ানিই তো বলে, এটাকে শেরওয়ানি হয়তো বলে নাকি অন্য কিছু বলে আমি জানি না, আমার যতদূর মানে মনে হয় শেরওয়ানি বলে। তো এটা হচ্ছে আমাদের রিসেপশনের দিন সোনামার বাবা পরেছিল, এটা হচ্ছে তার পায়জামাটা, আর ওটা একটা ধুতি। ওই ধুতিটা মানে অনেক ধুতি অনেক পাঞ্জাবি আমাদের বিয়ের সময় থেকে আমাদের ঘরে আলমারিতে অনেক ধুতি অনেক পাঞ্জাবি জড়ো হয়ে গেছে সোনামার বাবার। কেন বলো তো, মানে অনেক নিয়ম থাকে, এই নিয়মটার জন্য একটা আলাদা কিনতে হবে, সেই নিয়মটার জন্য একটা আলাদা কিনতে হবে, আমার বাবার বাড়ি থেকে এই জন্য পাঠাতে হবে, সেই জন্য পাঠাতে হবে। তো এরকম করে করে অনেকগুলো তার ধুতি পাঞ্জাবি জড়ো হয়ে গেছে। তো এই দেখো, এটা হচ্ছে একটা আসন, তো এটাও আমার মায়ের বাড়ি থেকে দেওয়া হয়েছিল আসনটা আমাদেরকে। তো নিয়ম আছে, অনেক নিয়ম আছে, যেটা দিতে হয় সেটা দিতে হয়, তো সেই কারণেই ওই আসনটা দেওয়া হয়েছিল, বিয়েতে দেওয়া হয়েছিল। এটা আমার বিয়ের লজ্জা বস্ত্র, মানে ওই সিঁদুর দেওয়ার পরে যে একটা শাড়ি দিয়ে মুখটা ঢাকে না মাথাটা, তো সেটাই ওটা লজ্জা বস্ত্র। আর এই দেখো, এটা হচ্ছে আমার রিসেপশনের লেহেঙ্গা। তো রিসেপশানে জানো তো আমার লেহেঙ্গা পরার কোনো ইচ্ছেই ছিল না, ইচ্ছে কেন বলছি, মানে কোনো আমার সেরকম কোনো ডিমান্ড ছিল না যে আমি বিয়েতে এই পরবো, আমি সেই পরবো, আমাকে এই কিনে দিতে হবে, সেই কিনে দিতে হবে, আমার এই চাই, আমি এই সাজবো, আমি এই করবো না, কোনো ওসব কিচ্ছু ছিল না আমার। আমি তো ভেবেছিলাম আমার রিসেপশানটা হয়তো শাড়ি পরেই হবে, তো এখান থেকে হয়তো শাড়ি কিনবে, কিন্তু সোনামার বাবা আমাকে বলেছিল যে না, তুমি রিসেপশানে লেহেঙ্গা পরবে। তো এখান থেকে সবাই ঠিক করেছিল যে ওদের ইচ্ছে ছিল যে আমি লেহেঙ্গা পরি। তো আমার ননদরা সবাই মিলে, সোনামার বাবা আমার ননদরা সবাই মিলে কিন্তু আমার জন্য এই লেহেঙ্গাটা পছন্দ করে কিনেছিল। তো অনেক দিন ধরে 2 বছর ধরে এই লেহেঙ্গাটা ঢোকানো আছে আমাদের আলমারিতে। তো এখন তো আমি অনেক মোটা হয়ে গেছি, সোনামা হওয়ার পর বিয়ের সময় কিন্তু আমি অনেকটাই রোগা ছিলাম, রোগা বলতে কি মিডিয়াম শরীরটা ছিল আর কি। তো সেই জন্য আমার ইচ্ছে করলে একটু লেহেঙ্গাটা পরি, তো সেই জন্য পরলাম, ইচ্ছে করলো বলতে দেখছিলাম পরে যে আমার গায়ে ফিট হয় কি কি হয় না। তো দেখলাম একদম ভালোই একদম ফিটিং হয়ে গেছে, তখন একটু লুজ লুজ ছিল, এখন পুরো একদম গায়ের মতনই হয়ে গেছে। তখন কিন্তু ওরা আমার ননদরা সব আনজাতে ব্লাউজটা তৈরি করেছিল। আর এই দেখো, আমার খুব ভালো লাগার একটা জিনিস জানো এটা কি, তোমরা দেখে বুঝতে পারছো হয়তো, এখন তো অনেক বিয়েতে অনেক রিসেপশানেই এরকমটা করা হয়, এরকম বর বউয়ের দুজনের এরকম ফটো দিয়ে একটা এরকম বানিয়ে, তো বিয়ে বাড়িতে গেটের সামনে বা মণ্ডপের সামনে এরকম দেওয়া হয়। তো আমার রিসেপশানেও এটা করা হয়েছিল, জানি না এটা কার আইডিয়া ছিল। এর মধ্যে যে ফটোটা দেখছো এটা কিন্তু আমাদের বিয়ের দিনকার ফটো, বিয়ে হয়ে যাওয়ার পরের ফটো। একটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি, আমাদের রিসেপশানের দিন না প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল, আর সোনামার বাবা আর আমি দালানে আমাদের বসে আছি, তখন আমার মেকআপ টেকআপ সব হয়ে গেছে, বসে আছি। তো যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তখন সোনামার বাবা মানে বাড়ির সবাই আফসোস করছে যে এত লোকজন এত আয়োজন সব নষ্ট হবে নাকি, এত ঝড় জলেরও কীভাবে আসবে। তো তখন এরকম বলতে বলতে সোনামার বাবা আমার কাছে এসে একটা কথা বলছে যে ওখানে অশোক আর রিম্পা ভিজছে, ওখানে অশোক আর রিম্পা ভিজছে। আমি তখন টেনশানের মধ্যে ছিলাম জানো তো, কথাটা মাথার মধ্যে ঢুকেছে, কিন্তু মনে অতটা কথাটা নিইনি, মানে অন্য কিছু টেনশন করছিলাম, আমাদের বাড়ি অত দূর, ওখান থেকে অত সবাই কীভাবে আসবে। তো তারপরে যখন বৃষ্টি থামার পর যখন একেবারে রাত্রির তখন 2টো মতো বাজে, তখন যখন প্যান্ডেলে খেতে যাচ্ছি, তখন গেটের সামনে গিয়ে দেখলাম আমি যে আমাদের এরকম বড় বড় সাইজের 2টো অশোক 2টো রিম্পা দু সাইডে এরকম। তো তখন আমি বুঝলাম, তখন আমি সোনামের বাবাকে বললাম তুমি এই কথাটা বলছিলে যে বাইরে ওখানে অশোক আর রিম্পা ভিজছে। তো এটা একটা স্মৃতি, তো একটা ভালো স্মৃতি মজার। আমাদের রিসেপশন মিটে যাওয়ার পর এগুলো তো তখন আমি নতুন বউ, এখানে ওখানে এগুলো পড়েছিল, আমি অতটা গুছিয়ে টুছিয়ে রাখতে পারিনি। আমার শাশুড়ি মা অতটা বোঝে না, যে সে বয়স্ক মানুষ, সে কীভাবে বুঝবে যে আমাদের এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে ভবিষ্যতে, সে এগুলোকে এখানে ওখানে ফেলে রেখেছিল। আবার এগুলো তো যখন দালানে একটু জলের ছিটে আসতো বৃষ্টি হতো, তখন তো বর্ষাকালটা করে মানে গ্রিলের পাশেও এগুলো দিয়ে রাখতো। তো তারপরে আমি কি করলাম, ওগুলো সোনামার বাবা একদিন ধুয়ে দিয়েছিল, আমি ভালো করে ওগুলোকে শুকনো
করে গুছিয়ে আলমারির মধ্যে ওগুলো রেখে দিয়েছিলাম। আর সারা জীবন আমি যতদিন বেঁচে থাকবো এগুলোকে এরকম পরিপাটি করে যত্ন করে এরকমভাবেই কিন্তু বুকের মধ্যে আগলে একদম সুন্দর করে যত্ন করে রেখে দেবো। যখন বুড়ো বুড়ি হয়ে যাবো আমরা, তখনও কিন্তু আমরা এগুলোকে দেখে দেখে যেমন আজকে মনে করছি আমাদের সেই সুখের স্মৃতিগুলো, সেদিনও হয়তো মনে করব। তো দেখো তারপরে তো আমি সব কিছুই গুছিয়ে নিলাম, আর এই দেখো লেহেঙ্গাটাও এদিকে গুছিয়ে নিয়েছি। আর আমার ঘরটার অবস্থা দেখো, তোমাদেরকে দেখানোর চক্করে আমার শরীর এদিকে খারাপ আর আমার কাজ এদিকে কতটা বেড়ে গেল। এতটা তো ভাবিনি, ভেবেছিলাম আলমারি থেকে জামা কাপড়গুলো বের করবো আর সাথে সাথেই একটা একটা করে ভালো করে আবার খুলে নতুন করে ভাঁজ করে ভালো করে ঢুকিয়ে দেবো। কিন্তু ও বাবা, এতটা টাইম লেগে যাবে কী করেই বা বুঝবো যে ফটাং করে মাথায় আইডিয়া চলে আসবে যে তোমাদের সাথে একটু সব শেয়ার করে দিই। তো এগুলো তো কিছুই আগে থেকে ভেবেছিলাম না, তো কী আর করা যাবে, চলো ভালোও লাগলো তোমাদের সাথে এগুলো শেয়ার করে, আমার তো খুব ভালো লাগলো। তো দেখো আমি কিন্তু সব ফটাফট গুছিয়েও নিয়েছি। দেখো আলমারিটা পুরো একদম ভালো করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, মানে যতটা সুন্দর করে গোছাতে আর কি আমি পারি সেরকমভাবেই গুছিয়েছি। আর দেখো জামা কাপড় ছিল না বলে মনে হচ্ছিল কত জামা কাপড়, যেই গুছিয়েছি মনে হচ্ছে কত ফাঁকা। এ দেখো এই থাকটাতে রেখেছি আমার ব্লাউজ, আমার শাড়ি, তো সব কিছু রেখেছি। আর এটাই রেখেছি সোনামার জামা। এ দেখো সোনামার ওটা সোয়েটার, এখানে সোনামার সব জামা রেখেছি। তারপরে দেখো তার নিচের থাকে কিন্তু আমি এদিকে আমার জামাগুলো ঢুকিয়ে দিয়েছি, আমার যে চুড়িদার আছে, কুর্তি আছে, আমার সব জিনিসগুলো এদিকে ঢুকিয়ে দিয়েছি। আর এই কোণের দিকটা করে এই একটা থাকের মধ্যেই সোনামার বাবার জামা কাপড় ওখানটায় আগে থেকেই আছে। আর তার নিজের থাকে আমি সমস্ত কিছু আমাদের বিয়ের জামা কাপড়গুলো রেখেছি, মানে আমাদের বিয়ের যে সমস্ত সরঞ্জাম, জামা কাপড় বলো বা যাই বলো, সব কিছু ওখানটাতে রেখেছি। আর একদম নিচের থাকে সোনামার পাশ বালিশ বা মাথার বালিশ, এগুলো এটা ওটা যেগুলো ইউজ করা একদমই হয় না, তো সেগুলো রেখে দিয়েছি। তো ফ্রেন্ডস তারপরে কিন্তু আমি ঘরটাকেও ভালো করে গুছিয়ে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছিলাম। আর এই দেখো বিছানাটাও আমার এদিকে গোছানো হয়ে গেছে, আর ওদিকে সোফাটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো ঘরটা যেহেতু পরিষ্কার হয়ে গেছে, এবার সোনামা আর আমি বসে বসে একটু মজা করব, খেলা করব। আর একটা জিনিস, এই যে এই পাখাটা দিয়ে আমি এখন হাওয়া খাচ্ছি না, এই পাখাটাও আমাদের বিয়েতেই দেওয়া। এটাও একটা নিয়মের মধ্যে পড়ে, জামাইকে নাকি এরকম পাখা দিতে হয় হাত পাখা হাওয়া খাওয়ার জন্য। আর এই দেখো লাল ফিতে দিয়ে কিন্তু এই সাইডগুলো একটা কাকিমাই ডিজাইনটা করে দিয়েছিল, যাতে দেখতে দেখতে সুন্দর লাগে। তো চলো যেটুকু পারলাম সেটুকু তো তোমাদের সাথে শেয়ার করলাম, এগুলো আমার শেয়ার করতে বেশ ভালোই লাগে। আর তোমাদের কি ভালো লাগে সেটাও তো তোমাদের জানাতে হবে, তাই না? নাহলে আমি কি করে বুঝবো বলো তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছো। তো ফ্রেন্ডস ভিডিওটা এখনই শেষ করতে যাচ্ছি, কিন্তু ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে একটা কথাই বলতে চাই, তোমরা প্লিজ কমেন্টে জানাও আমাকে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, আমি সেরকম ভিডিও আনার চেষ্টা করব। কেন বলো তো, আমিও এটা বুঝি প্রতিদিন তোমাদের ঘর মোছা ঘর ঝাড় দেওয়া দেখতে দেখতে তোমাদেরও হয়তো বোরিং লাগতে পারে, তাই তোমাদেরকে বলছি তোমরা কমেন্ট করে প্লিজ জানাও যদি আমার থেকে কিছু জানতে চাও, যদি চাও যে আমি এরকম ধরনের ভিডিও আনি বা সেরকম ধরনের ভিডিও আনি, তোমরা প্লিজ আমাকে জানিও কমেন্ট বক্সে। আমি অবশ্যই অবশ্যই তোমাদের কমেন্ট পড়ে অবশ্যই সেটা করার চেষ্টা করব। তো চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই, খুব শিগগিরই আসছি একটা নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তাদেরকে তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটাই তোমরা একটা লাইক দিও আর তোমাদের যা মনে আছে তাই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো চলো ফ্রেন্ডস আজকের মতো আসছি, তোমরা সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা, বাই।